হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে বিষয়টা তোমাদের বলার আছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তার থেকে খুব বেশি বড় লিখলে নম্বর কিন্তু সেক্ষেত্রে কম পাওয়া যায়। তাই 5 নম্বরের প্রশ্ন কিভাবে লিখবে, আজকে এই প্রশ্নের উত্তর দুটো দেখো, তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নাও। ভারতের সংবিধানে রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথমত, জাতীয় জরুরি অবস্থার ঘোষণা। সংবিধানের 352 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি মনে করেন যুদ্ধ বা অনাক্রমণের ফলে ভারতে বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হতে পারে, তখন তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1 মাসের মধ্যে অবশ্যই তাকে সংসদের অনুমোদন নিতে হবে। এই ঘোষণার ফলে তিনি স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারেন, রাজ্যকে শাসনের ব্যাপারে নির্দেশ দিতে পারেন। তারপর দ্বিতীয়ত কি বলা হচ্ছে, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা। 356 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি রাজ্যপাল বা অন্য সূত্র থেকে জানতে পারেন যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী চলছে না, তখন তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন। এখানে 2 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমতি নিতে হয়। তারপরে তৃতীয় বলা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। 360 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের বা তার কোনো অংশে যদি আর্থিক সুনাম নষ্ট হয়, তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন। এই ঘোষণার মাধ্যমে তিনি রাজ্যকে আর্থিক ব্যাপারে নির্দেশ দিতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমাতে পারেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, নির্দেশমূলক নীতির তাৎপর্য। নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের বা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। নির্দেশমূলক নীতির তাৎপর্য যেটা আছে, ভারত গণতান্ত্রিক সমাজ, দেখো ভারত গণতান্ত্রিক সমাজবাদের মন্ত্রে দীক্ষিত। শান্তিপূর্ণ উপায়ে সমাজবাদ প্রতিষ্ঠা করতে রাষ্ট্রকে কতগুলি কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, একে বলে নির্দেশমূলক নীতি। এগুলি গুরুত্বপূর্ণ হলেও আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ রাষ্ট্র যদি এই নির্দেশ মেনে কাজ না করে, তাহলে তার বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না। সেই কারণে মনে করা হয় এই নীতিগুলির কোনো মূল্য বা তাৎপর্য নেই, কিন্তু একথা সত্য নয়, এর গুরুত্ব আছে। প্রথমত কি বলা হচ্ছে দেখো, এই নীতিগুলির রাজনৈতিক গুরুত্ব আছে। আম্বেদকর বলেছেন, যদি কোনো সরকার এই নীতিকে উপেক্ষা করে, তাহলে নির্বাচনের সময় জনগণের কাছে জবাবদিহি করতে হবে। দ্বিতীয়ত, ভারত সমাজবাদ প্রতিষ্ঠা করতে চায়, তার জন্য অর্থনৈতিক গণতন্ত্রের প্রয়োজন, তার জন্য কর্মের অধিকারের স্বীকৃতি চাই, জাতীয় সম্পদের বন্টন হওয়া দরকার। নির্দেশমূলক নীতিতে এই সব কর্মসূচির কথা বলা হয়েছে। তৃতীয়ত, এই নির্দেশগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও কেন্দ্রীয় সরকার এগুলিকে কার্যকর করতে রাজ্যকে নির্দেশ দিতে পারে। এই নির্দেশ অমান্য করলে কেন্দ্র আইনগতভাবে রাজ্যকে শাস্তি দিতে পারে। চতুর্থ কি বলা হচ্ছে দেখো,
চতুর্থ বলা হচ্ছে যে বর্তমানে আদালতগুলি এই নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন মামলায় রায় দিচ্ছে, সেদিক থেকে এর আইনগত গুরুত্ব আছে। প্রকৃতপক্ষে এই নীতিগুলিকে কার্যকর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে, যেমন ব্যাংক জাতীয়করণ, রাজন্য ভাতার বিলোপ, পঞ্চায়েতি ব্যবস্থা চালু করা প্রভৃতি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং নীতিগুলির তাৎপর্য নেই এ কথা বলা যাবে না।